আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আগামী 10 তারিখ থেকে শুরু হচ্ছে আমাদের টার্গেট সিউ ড্রিম বেচের ক্লাস। এই ক্লাসগুলো আগামী ভর্তি পরীক্ষা আগ পর্যন্ত, অর্থাৎ ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত আমরা কন্টিনিউ করব। একেবারে ভর্তি পরীক্ষা আগের দিন আগ পর্যন্ত আমাদের সাথে থাকতে পারবা, ক্লাস করতে পারবা, প্রতিনিয়ত এক্সাম দিতে পারবা এবং নিজেকে সুন্দর মতো বুঝাইতে পারবা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে টপ করা যে কত সহজ সেটা তোমাকে আমি একবার স্পষ্ট করে বুঝিয়ে দিব। তো প্রিয় ভাইরা, এই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া এবং এই বিশ্ববিদ্যালয়ের যে টপিকগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে সেই টপিকগুলোর সাথে আলোচনা করবো আজকে ক্লাসের মধ্যে, এবং তোমাকে দেখাবো আগামী 120টা দিন তুমি কিভাবে পড়বা, একেবারে সুন্দর মতো প্রত্যেকটা দিনে রুটিন তুমি সুন্দর মতো গুছিয়ে ফেলবা। তো প্রিয় ভাইরা, দ্রুত যুক্ত আমাদের সাথে, আমরা তোমাদেরকে প্রত্যেকটা জিনিস একবার ক্লিয়ার করে বুঝিয়ে দিব। এবং এই যে স্টাডি প্ল্যানে যেটা আছে দেখতে পাচ্ছ, স্টাডি প্ল্যানের এটা জাস্ট কভার পেজ থাকবে। এই কভার পেজের মধ্যে আমার লেখা আছে 120 দিন স্টাডি প্ল্যান। এই 120 দিন অর্থাৎ আগামী 4 মাস সময়, 4 মাস সময়ের মধ্যে 120টা পেজে তুমি প্রত্যেকটা দিন লিখে রাখবা তোমার কোন দিনে কোন পড়া আছে, কোন সময় তোমার কোন পড়া পড়বা এবং কোন সময় তুমি কোন পড়া পড়েছো। আমি আমাকে জিজ্ঞাসা করলাম, ভাইয়া তুমি সেপ্টেম্বর মাসের বা অক্টোবর মাসের বা নভেম্বর মাসের বৃহস্পতিবার তুমি কি পড়েছিলাম বা 3 তারিখ তুমি কোন বিষয় পড়েছো একটু দেখাও তো। তুমি চট করে দেখাইতে পারবা যে ভাইয়া আমি এই দিনে এই সময়টাতে এই টপিকটা পড়েছিলাম, কারণ রুটিন কোন লেখা আছে। তো প্রিয় ভাইরা, একটু দ্রুত আমাদের সাথে যুক্ত হবা, একেবারে ধরে ধরে প্রত্যেকটা জিনিস তোমাদের সাথে আলোচনা করবো। হ্যাঁ, আজকে টপিকটা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ। হ্যাঁ প্রিয় ভাইরা, একটু দ্রুত যুক্ত হবা, বন্ধুকে একটু মেনশন দিবা, সবাই মিলে একসাথে, সবাই মিলে আমরা একসাথে আজকে ক্লাসটা করবো ভাইরা। ওকে, দেখতে পাচ্ছি তোমরা অনেকে যুক্ত হচ্ছ। কে কোন জেলা থেকে যুক্ত হচ্ছে আমাকে জানাও ভাইয়া। আজকের ক্লাসটার মধ্যে তোমাকে আমি স্পষ্ট করে সাধারণ কোশ্চেন ব্যাংক বললাম, যারা সিউ ড্রিম বেচে আছো এই তাদেরকে এবং গোল্ড ড্রিম বেচে যারা আছো সবাইকে ইনশাআল্লাহ চেষ্টা করবো আমরা এই কোশ্চেন ব্যাংকটা এবং হচ্ছে এই যে 120 দিন স্টাডি প্ল্যানটা আছে এটা তোমাদের বাসায় পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, দেখতে পাচ্ছ অনেকে ইতিমধ্যে আমার সাথে যুক্ত হয়ে গিয়েছ। ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করছি ভাইয়া। তোমরা একটু তোমার বন্ধুকে একটু মেনশন করবা। তো আমি তোমাকে বলি নেই যে 120 দিনের তুমি কিভাবে কি করবা, তোমাকে একটু নমুনা দেই, ধারণা দেই তোমাকে। তুমি দেখতে পাচ্ছ এখানে যে বিষয়গুলো আছে আমি তোমাকে বলে নিই। আছে ক্লাসের মধ্যে যে টপিকগুলো ভর্তি পরীক্ষা প্রতি বছর আছে, যেমন পারিবারিক শব্দ, তোমাকে আমি টেকনিক সহ ছবি সহ দেখাবো। এর আগে তোমাকে বলে নিই এই যে 120 দিন, এই 120 দিন তুমি কিভাবে সুন্দর মতো নিজেকে গোছাবা, কোন ভাবে পড়বা। এবং আমি না, আমাদের মতো চবিয়ান যারা আছে, যারা টপ পজিশন করেছে, যেমন একজন শিক্ষার্থী 15তম হয়েছে, একজন 8ম হয়েছে, ওই শিক্ষার্থী থেকে জিজ্ঞাসা করছি, ভাইয়া এই যে 120 দিনের যে স্টাডি প্ল্যানটা আমরা করতেছি এরকমই সাজাইছি, তোমাদের কি মনে হয় যে এটা কতটুকু ইফেক্টিভ হবে? ওরা বলতেছে, ভাইয়া এটা যদি আমাদের কাছে থাকতো হয়তো আমি আজকে 5ম হইতাম, 15তম হইতাম না, 8ম হইতাম না, আমি হয়তো ফার্স্ট হইতে পারতাম। কারণ ওই প্রতিজ্ঞাবদ্ধ নিজে নিজে হইতো, কারণ আমাকে 120টা দিন 120টা পেজ ফিল আপ করতে হবে, আমাকে প্রতিদিন এখানে লিখতে হবে, তাহলে লিখতে মানে আমাকে পড়তে হবে। আর পড়ার নিয়ত যদি করতে পারো আর যদি প্রতিদিন পড়তে পারো, আর 120টা টপিক হইতো নাই। আমরা ধরে নিলাম ভাই তুমি বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান 3টা বিষয়, আমি 120টা টপিক নাই, সব মিলে 120টা টপিক নাই। সিলেক্টিভ টপিক আছে, এগুলো তুমি বারবার পড়বা, ঘুরে ফেরে পড়বা। এখন মনে করো তুমি একদিন পড়ে গেছো ভাইয়া, একদিন পড়ছো, কি পড়ছো ভাইয়া? মনে করো তুমি আজকে পারিবারিক শব্দ পড়ছো, পারিভাষিক, হ্যাঁ ধরে নিলাম তুমি পারিবারিক শব্দ পড়ছো। হ্যাঁ, পড়ার পরে এখন তুমি হচ্ছে দেখলা যে আজকে তুমি পড়ে গেছো, আগামীকাল তুমি ভুলে গেছো। এই যে ভুলে যাবা, এই ভুলে যাওয়ার অপশনটা রাখি নাই, কারণ তুমি রিভিশন দিতে পারবা। রিভিশনের একটা অপশন রাখছি, তোমাদের হয়তো পরবর্তীতে আমি দেখাবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাইরা? ওকে, তাহলে আমি তোমাদেরকে বলবো যে স্টাডি প্ল্যানটা সবাইকে, শুধু সবাইকে না, এটা ভুল হবে সবাইকে বললে, শুধুমাত্র টার্গেট সিউ ড্রিম বেচ এবং গোল্ডেন বেচের মধ্যে যে শিক্ষার্থীগুলো আছো এবং কোশ্চেন ব্যাংক নিয়েছো ইনশাল্লাহ তাদেরকে হয়তো আগামী 10 তারিখের আগেই হবে বাসায় পৌঁছে যাবে ইনশাল্লাহ। আমাদের হাতে আগামীকাল স্টাডি প্ল্যানটা আসবে, এই হাতে আগামীকাল স্টাডি প্ল্যানটা একবার সুন্দর বাইন্ডিং করে আসবে, একটা রুম ভরে যাবে, এরকম অবস্থা হবে এরকম। তাহলে আর প্রশ্ন ব্যাংকটা দেখায়, আর এই প্রশ্ন ব্যাংকটা হচ্ছে এই যে এখানে এই কোশ্চেন ব্যাংকটা দেখতে পাচ্ছ, সাধারণ প্রশ্ন ব্যাংক, সাধারণ একটা লোগো দেওয়া আছে, এটার মধ্যে বিগত বছরে চট্টগ্রাম বিষয়ের প্রশ্নগুলো দেওয়া আছে। শুধু প্রশ্ন বললে ভুল হবে ভাই, আমার নিচে কপিগুলো আছে, এখানে আমি যদি দেখাই, দেখো এখানে বিশ্লেষণ দক্ষতা অর্থাৎ আইকিউ দেওয়া আছে,
শুরু করার আগে তোমার এখানে সাজেশন দেওয়া আছে, অর্থাৎ এখানে তোমার আইকিউ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিগত বছর যে কোশ্চেন গুলো আসছে এগুলো এখানে সুন্দর মতো ইনক্লুড করা আছে। অর্থাৎ তুমি এই বইটা পড়ে যে টপিক গুলো খুঁজে বাড়ি করবে না, বই খুঁজে বাড়ি করার আগে তোমাকে আমি বলে দিছি যে এখানে কি কি আসবে। এখন চিন্তা করো যে কোশ্চেন ব্যাংক তোমার কাজে কত কাজে লাগবে। আরে ভাই তুমি বেঁচে না হও সমস্যা না, তুমি অন্তত কোশ্চেন ব্যাংকটা হাতে রাখো অথবা স্টাডি প্ল্যানটা হাতে রাখো যাতে 120টা দিন তোমার সুন্দর মতো কাটে, 120টা দিন সুন্দর মতো কাটে। তাহলে প্রিয় ভাইরা, হ্যাঁ তাহলে আমি তোমাকে বলবো এই কোশ্চেন ব্যাংক পাশাপাশি হচ্ছে এই যে ইংলিশটা কথা বলি, ইংলিশটা এখানে আসছে, ইংলিশটা ক্ষেত্রে সেম। আগে কি দেওয়া আছে, আগে তোমার হচ্ছে ওই ক্যাটাগরিতে দেওয়া আছে। আমি তোমাদেরকে বলবো যে যেই পারো যদি সম্ভব হয় কোশ্চেন ব্যাংকটা, আমরাও বেশি এক্সাইটেড যে আমরা তোমাদেরকে 120 দিনের স্টাডি প্ল্যানটা দিব এবং তুমি আমাকে কমেন্ট করে বলবা এবং ভাইয়া ফোন দিয়ে বলবা যে ভাইয়া আজকের দিনের রুটিনটা আমি সুন্দর মতো পূরণ করতে পারছি, আমি পারছি ভাইয়া। এবং প্রত্যেকটা দিনের স্টাডি প্ল্যানের মধ্যে সুন্দর মতো লেখা আছে একটা অনুপ্রেরণার উক্তি, হাদিসের কথা লেখা আছে, অনুপ্রেরণা মোটিভেশনের কিছু উক্তি লেখা আছে যেগুলো তোমার পড়ার প্রতি আর একটু ঝোঁক বাড়িয়ে দিবে। তো প্রিয় ভাইরা, আমি অনুরোধ করবো স্টাডি প্ল্যানটা তোমার খুবই কাজে লাগবে। ভাই বিশ্বাস করো, তুমি যদি 120টা দিন 120টা পেজ, ডায়েরির মতো পেজ হবে, 120টা পেজ যদি ফুলফিল করতে পারো, যদি নিয়ত থাকে যে টপ করতে চাও, যদি চান্স পেতে চাও, এরকম হিম্মত থাকে, বিশ্বাস করো তোমার চান্স কেউ ঠেকাইতে পারবে না। তুমি যদি 120টা দিন সুন্দর মতো, ঝড় অনেক সমস্যা তো হবে, আমি জানি তোমার সমস্যা হবে, 120 দিন তুমি ফুল কনসেন্ট্রেশন দিয়ে পারবা না, তোমার সমস্যা হবে। এর মানে এই না যে তুমি 120টা পেজ ফুলফিল করতে পারবে না, তুমি পারবা, তোমাদের সক্ষমতা আছে, তুমি ইনশাল্লাহ পারবা। তো প্রিয় ভাইয়ারা, আমি বলবো 120টা দিন যেভাবে হোক না কেন ওটাকে সম্পূর্ণ করতে হবে এবং পড়াগুলো রিকভার করতে হবে, ঠিক আছে ভাইরা? ওকে, তাহলে আমি আমার পরে আসি, সাধারণ কোশ্চেন ব্যাংকে আসি। এবং এই বেচের মধ্যে আমরা দেখতে পাচ্ছ টার্গেট সিউ ড্রিম বেচের মধ্যে ক্লাস তো থাকবেই, ক্লাস তো এখানে সংখ্যাগুলো আছে, অর্থাৎ বিডি এর জন্য যা লাগে সবগুলো এখানে আছে। এবং পাশাপাশি তোমাকে ক্লাস করছো, কতটুকু শিখলা এগুলো আদায় করতে হবে। লেকচার মডেল টেস্ট নিচ্ছি, মানে কতগুলো ক্লাস শেষ এগুলো নিব, পাশাপাশি মাসিক মডেল টেস্ট নিব, এগুলো আদায় করবো তোমাদের। এবং ক্লাস শেষে তোমার কাছ থেকে আমরা নোট আদায় করবো, নোট না দিলে আবার একটু কি হবে, রেজিস্ট্রেশন থাকবে। তো এবার আমি ক্লাসে ফিরি, আমার ক্লাসের যে টপিক গুলো আছে সেই টপিক গুলো নিয়ে কথা বলি আমি। এটা হচ্ছে আমাদের সিউ ইউনিট নিয়ে। ওকে ভাইয়া, আমি আজকে যে শব্দগুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার পারিবারিক শব্দ। তুমি দেখবা বিগত বছর প্রশ্নের মধ্যে এই যে পারিভাষিক যে শব্দগুলো আছে, এই শব্দ থেকে 1 থেকে 2টা, কোন বছর 3টা আসছে, বিগত বছর বি ইউনিটে 3টা আসছে। তাহলে প্রতি বছর 1 থেকে 2টা কোশ্চেন আসছে। আমরা যখন কোশ্চেন ব্যাংক তৈরি করি তখন আমাদের কাছে এই কোশ্চেনটা, এই পারিভাষিক শব্দটা বেশি কাজ করছে আমাদের কাছে। তাহলে আমি বলবো এই শব্দ থেকে পরীক্ষা প্রশ্ন আসে। এখন ভাইয়া এই শব্দ যেগুলো দিচ্ছি আমি, এই শব্দের একটা পিডিএফ যারা ড্রিম ব্যাচের মধ্যে আছো তাদেরকে অবশ্যই দেওয়া হবে, মানে খুব ক্লাস শুরুর আগে তোমাদেরকে দেওয়া হবে পারিবারিক শব্দের পিডিএফটা। তোমরা সুন্দর মতো পড়বা, সবগুলো ইম্পর্টেন্ট। গত বছর একটা শব্দ ছিল এগোরা, তোমরা হয়তো দেখছো এগোরা একটা শব্দ ছিল, সেটা আমাদের শীটের মধ্যে ছিল, একেবারে প্রথম পেজের প্রথম সারিতে শব্দগুলো যেগুলো আছে এগুলোর মধ্যে একটা শব্দ ছিল এগোরা, এগোরা শব্দটা ছিল। তো প্রিয় ভাইরা, এই বইতে সব কমন উপযোগী যেগুলো আছে এগুলো অ্যাড করা হয়েছে, এগুলো সুন্দর মতো শেষ করবা। আমি বিশ্বাস করি যদি শীট থেকে যদি সব শেষ করতে পারো তাহলে তোমার এখান থেকে পারিবারিক শব্দ মিস হবে না। ওকে, তাহলে আমি তোমাকে এটা দেখাইলাম। এখন ভাই আমি একটু পড়াই, হ্যাঁ তোমাকে একটু পড়াই, দেখো কি কি শব্দগুলো আছে। কি বলছে? কনস্টিপেশন শব্দের অর্থ কি? কোষ্ঠকাঠিন্য। বুঝো তো কোষ্ঠকাঠিন্য মানে কি? এই যে দেখো কোষ্ঠকাঠিন্য মানে হচ্ছে এটা, দেখতে পাচ্ছ, একটা চিত্র সহকারে দেখাইতেছি। জুয়েল, কোষ্ঠকাঠিন্য হচ্ছে এরকম। কি? কনস্টিপেশন শব্দের অর্থ হচ্ছে কোষ্ঠকাঠিন্য। এটা মানে কি ভাই? পিকচার দিয়ে বোঝা যাচ্ছে যে আসলে এটার মানে কি। এটা মানে হচ্ছে দেখতে পাচ্ছ খুব কষ্ট হচ্ছে, খুবই জ্বালা যন্ত্রণা হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে, পিচ্ছি মেয়েটা, পিচ্ছি বাবুটা খুবই কষ্ট পাচ্ছে। তাহলে কনস্টিপেশন শব্দের অর্থ কি বলো? কনস্টিপেশন শব্দের অর্থ হচ্ছে কোষ্ঠকাঠিন্য মানে কষ্ট হচ্ছে এরকম। এরপর আমরা কি দেখলাম? এরপর দেখলাম কনস্টিটিউয়েন্সি শব্দের অর্থ কি ভাই? এর শব্দের অর্থ হচ্ছে নির্বাচনী এলাকা। যেমন কনস্টিটিউশন থাকে না, সংবিধান থাকে না, ওই সংবিধানের মধ্যে, অর্থাৎ মনে করো একটা সংসদের আসন থাকে মনে করো এতটুকু, বললো যে এই অঞ্চল এগুলি নিয়ে একটা অঞ্চল হবে। এই অঞ্চলটাকে আমরা কি বলতেছি? সংবিধানের ভাষায় আমরা বলতেছি কনস্টিটিউয়েন্সি শব্দের অর্থ হচ্ছে নির্বাচনী এলাকা। মানে এই এলাকাটা হচ্ছে তার নির্বাচনী এলাকা, এই এলাকার বাইরে সে যাইতে পারবে না, তার এলাকার এই বাইরে ভোট নাই, এরকম আর কি। এরপর কি বলছে? কনসাল মানে কি? দেখো কনসাল শব্দের অর্থ হচ্ছে এরকম। কনসাল অর্থ বলা হয় দুধ, হ্যাঁ দুধ বলা হয়, বা বিশেষ দুধ বা কূটনৈতিক দুধ থাকে না এরকম।
আর কনসাল্ট শব্দের অর্থ হচ্ছে আর পরামর্শ থাকে এরকম, যেমন উনি কি করতেছেন, পরামর্শ দিচ্ছেন, উনি পরামর্শ দিতেছেন এরকম। আবার কি বোঝায়, দূত বোঝায়। কনসাল্ট শব্দ অর্থ কনসাল্ট বা দূত বা বিশেষ কূটনৈতিক দূত এরকম কিছু বোঝাবে। হ্যাঁ, তাহলে আশা করি বুঝাইতে পারছি, তোমাকে বুঝাইতে পারছি। ওকে, এরপরে দেখি ভাই কি আছে আমার। এরপরে আমার আছে কনসালটেন্ট। কনসালটেন্ট শব্দের অর্থ কি, উপদেষ্টা। কি ভাই, এই শব্দটা সময় উপযোগী, মানে এই শব্দটা বর্তমান সময়ে খুবই কার্যকরী। সেটা হচ্ছে কি, কনসালটেন্ট শব্দের অর্থ উপদেষ্টা, উপদেষ্টা। এরপর আসি কনজিউমার। মনে রাখবা, কনজিউমার শব্দের অর্থ কি, ভোক্তা। কনজিউমার শব্দের অর্থ কি, ভোক্তা। কনজিউমার মানে কি, যিনি খায়, ভোক্তা। ওকে, পরে আসি কন্টেইন, অন্তর্ভুক্ত করা। কন্টেইন শব্দের অর্থ কি, অন্তর্ভুক্ত করা। ওকে, পরে আসি কন্টেম্পোরারি। কন্টেম্পোরারি শব্দের অর্থ কি, সমকালীন। কন্টেম্পোরারি, হ্যাঁ, কন্টেম্পোরারি মানে কি, সমকালীন, মানে অল্প সময়, অল্প সময় থাকবে এরকম। পরে কি কন্টেম্পট। কন্টেম্পট শব্দের অর্থ হচ্ছে অবমাননা। অবমাননা মানে অমান্য করা, হয়তো মানে অসম্মান করা, এরকম কিছু বোঝায়। এরপর দেখো কি বলছে, কন্ট্রাডিক্ট। কন্ট্রাডিক্ট শব্দের অর্থ কি দেখো, কন্ট্রাডিক্ট শব্দের অর্থ হচ্ছে খণ্ডন করা। যেমন একজন বিতর্ক করতেছে, এই বলছে এ উক্তি দিছে, উনি যুক্তি দিলেন যে এটা হচ্ছে এভাবে সঠিক, এই কারণে সঠিক। আরেকজন এসে কি বললো, না এটা এভাবে সঠিক না, এভাবে সঠিক। এই যুক্তি খণ্ডন করা, এটাকে হচ্ছে কি কন্ট্রাডিক্ট, মানে কন্ট্রাডিক্ট, খণ্ডন করা। এরপরে কি বলছে, কন্ট্রারি, এটা শব্দের অর্থ কি, এটা অর্থ হচ্ছে বিপরীত। পরে পাইলাম কি, এই কনভেনশন। কি বললাম ভাইয়া, কনভেনশন অর্থ কি, প্রথা বা সম্মেলন। আমরা বর্তমান সময় দেখতে পারি কনভেনশন হল থাকে না, যেখানে বিয়ে শাদী অনুষ্ঠান হয়, জন্মদিনের বার্থডে উদযাপন করা হয়, কনভেনশন। এই কনভেনশন শব্দের অর্থ হচ্ছে সম্মেলন, সম্মেলনের কেন্দ্র বা প্রথা, এগুলো বোঝায়। কারণ আমি একটু আলাদা আলাদা দেখাই প্রত্যেকটা জিনিস। তাহলে কি, কনস্টিপেশন শব্দের অর্থ কোষ্ঠকাঠিন্য, এটা আমার ডান। এরপরে আমি পাইলাম কি, এর পাইলাম কনসাল মানে দুধ বা হচ্ছে পরামর্শ, এরকম কিছু বুঝাবে। এরপর আমরা পাইলাম কি কনভেনশন অর্থ কি পাইলাম, এই দেখো কনভেন শব্দের অর্থ কি, কনভেনশন শব্দের অর্থ হচ্ছে আমার এই সম্মেলন। দেখছি অনেকগুলো মানুষ বসে আছে, বক্তা এখানে আছে, এখানে সবাই শ্রোতা, এখানে সবাই হচ্ছে আমার কি, সবাই হচ্ছে শ্রোতা। তাহলে কনভেনশন মানে হচ্ছে কি, সম্মেলন বা কথা। ওকে, এটা হয়ে গেছে ভাইয়া। এরপরে আসি, এরপরে কি বলতেছে, এরপর আমাকে একটা প্রশ্ন দেওয়া হয়েছে যে ভর্তি পরীক্ষায় কিরকম প্রশ্ন আসবে। হ্যাঁ, কিরকম প্রশ্ন আসবে। কনজিউমার, এই কনজিউমার শব্দটির অর্থ মানে পারিবারিক শব্দ কোনটা, মানে অর্থ কি হবে, এটা তোমাকে বলা হয়েছে। খেয়াল করে তো, একজন লোক এখানে এখানে বসে কি করতেছে, খাচ্ছে, ভোগ করতেছে। তার মানে এই কনজিউমার শব্দের অর্থ হচ্ছে আমার কি, কোনটা হবে, তোমাকে একটু আগে পড়ে সবাই একটু বলবো আমাকে। ওকে, আমাকে একটু বলো এই শব্দের উচ্চারণটা কি হবে। হ্যাঁ, কনজিউমার, এই শব্দটার উচ্চারণ আমার কি হবে, কি ভোক্তা হবে, ক্রেতা হবে। উনি ক্রেতা না, উনি হচ্ছে ভোক্তা, উনি খাচ্ছেন যেহেতু, তার মানে উনি ভোক্তা। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমার এ নাম্বারটা। তাহলে ভাই একটু আগে যেটা দেখছি, কনজিউমার এই শব্দের অর্থ কি, আমার কনজিউমার শব্দের অর্থ হচ্ছে আমার ভোক্তা, মানে কি, যিনি খাচ্ছেন, যিনি ক্রয় করতেছেন। বিক্রেতা না, এটা হচ্ছে ভোক্তা, মানে আমরা যেটা কিনে নিয়ে আসতেছি না, এটা হচ্ছে আমরা কি, আমরা হচ্ছে কনজিউমার। ওকে, এটা শেষ। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমার এ নাম্বারটা, ভোক্তা। মনে রাখবা, একটু কষ্ট হলে মনে রাখতে চেষ্টা করবা, আস্তে আস্তে চেষ্টা করবা। এমন না যে তুমি আজকে ক্লাস করার পরে সব পেরে যাবা, না, তুমি সব পারবা না। তুমি যদি ভেবে না সব পারবা বা মাথা সব থাকবে, তাহলে বুকার সঙ্গে বসবাস করতেছো, তোমার সব মনে থাকবে না। তোমার মনে করো আমি আজকে তোমাকে 10টা শিখাইলাম, 10 শিখাইছি, 10টা শিখার পরে তুমি 10টা তোমাদের মনে থাকবে, মনে করো 5টা, কারণ 5টা মনে থাকবে, 5টা মনে থাকবে না, কারণ আবার চেষ্টা করতে হবে 5টা মনে রাখার জন্য, এভাবে চেষ্টা করতে হবে। ওকে ভাইরা, ওকে, পরে আসি। পরে কি বলছে দেখো তো, এখানে বলছে এই যে কনস্টিটিউশন, এই শব্দের অর্থটা কি হবে, সংগঠন হবে, আইন হবে, সংবিধান হবে, নাকি নীতিমালা হবে। দেখো আমরা সংবিধানে কি করি, সংবিধানের সবগুলো কি, সংবিধানের সব হচ্ছে আইন প্রণয়ন করা হয়, আইন কি প্রণয়ন করা হয়, আইন প্রণয়ন করা হয়। এখন এই কনস্টিটিউশন শব্দের অর্থ কি, সংগঠন হবে, আইন হবে, না সংবিধান হবে। তোমরা শব্দটা জানো, শব্দটা আমাদের খুবই পরিচিত শব্দ একটা। হ্যাঁ, সংবিধান, এই জন্য বলতো সংবিধান। হ্যাঁ, তো সঠিক উত্তর হচ্ছে কনস্টিটিউশন শব্দের অর্থ হচ্ছে আমার কি, সংবিধান। দেখতে পাচ্ছ এখানে কি, সংবিধানের মানে কি, এখানে আইন রিলেটেড কিছু হচ্ছে, আইন রিলেটেড কিছু হচ্ছে আর কি। তার সঠিক উত্তর কোনটা ভাই, আমার সি নাম্বারটা হবে। ক্লিয়ার? এরপর আসি, এরপর আমার কি বলা হয়েছে এখানে, এরপর আমার বলা হয়েছে এই শব্দটা ডেমোক্রেসি। কি বলছে ভাইয়া, ডেমোক্রেসি। এই শব্দগুলো তোমার পরিচিত শব্দ, তুমি জানো এগুলা, তোমাকে আবার ট্রাই করতে হবে। দেখো ডেমোক্রেসি কি বলছে, ডেমোক্রেসি শব্দটির পারিভাষিক শব্দ কোনটা। যেমন কি বলছে, প্রজাতন্ত্র, গণতন্ত্র, তারপর হচ্ছে সংবিধান, পরে হচ্ছে নাগরিকতা। এখন তোমার হচ্ছে ডেমোক্রেসি শব্দটার ডেমোক্রেসি জনক বলা হয়, তাকে হচ্ছে কি আব্রাহাম লিঙ্কন বলা হয়, সংজ্ঞার জনক, যিনি সংজ্ঞা দিয়েছেন। হ্যাঁ, ডেমোক্রেসি সংজ্ঞা দিয়েছেন, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল।
হ্যাঁ, ডেমোক্রেসি। এই ডেমোক্রেসি শব্দের অর্থ হচ্ছে আমার গণতন্ত্র। গণতন্ত্র সঠিক উত্তর কোনটা আমার? সঠিক উত্তর হচ্ছে আমার বি নাম্বারটা। বুঝতে পারছো ভাই? ওকে, এটাও শিখলাম। পরে আসি ভাই, এখন কি শব্দ দিলাম তোমাকে, ডি এর মধ্যে যেগুলো আছে, ডি এর মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ, অর্থাৎ ডি দিয়ে শুরু, এরকম কিছু শব্দ তোমাকে আমি শিখাবো। প্রথম কি? ডিসপ্লে, মানে কি? প্রদর্শন করা। ডিসপ্লে, প্রদর্শন করা। ওকে, ডিসপোজ শব্দ অর্থ কি? নিষ্পত্তি করা, মানে একবার শেষ করে দেওয়া। ডিসপোজ করে দেওয়া মানে কি? এবার শেষ করে দেওয়া। মনে করো একটা ঝামেলা, আবর্জনা এখানে আছে, তুমি কি করে দিবা? এগুলো একটা বক্সের মধ্যে, ডাস্টবিনের মধ্যে ফেলে দিবা, মানে কি করলা? তুমি ডিসপোজ করে দিবা, নিষ্পত্তি করে দিলা। পরে কি? ডিসপিউট শব্দ অর্থ কি? বিবাদ, মারামারি করা, এরকম ডিসপিউট করা। পরে কি? ডিসিডেন্ট শব্দ অর্থ ভিন্ন, কি বলছে? ভিন্ন মতাবলম্বী, মানে তোমার যে মত তার মতের বিপরীত হচ্ছে কি? ভিন্ন মতাবলম্বী, তার মানে কি? ডিসিডেন্ট শব্দের অর্থ হচ্ছে ভিন্ন মতাবলম্বী। পরে আসি, ডিস্ট্রিবিউটর শব্দের অর্থ কি? অর্থ হচ্ছে পরিবেশক। পরিবেশক মানে কি? বন্টন করে যিনি। ডিস্ট্রিবিউটর মানে কি? বন্টনকারী, যিনি বন্টন করেন। মনে করো আমাকে সরকার 20 টাকা দিলেন যে আমার এলাকার মধ্যে কি করতে হবে? এগুলো সুন্দর মতো বন্টন করতে হবে। এখন এই 20 টাকা, আমি কি করবো? সুন্দর মতো তাদেরকে বন্টন করবো, তার মানে আমি ডিস্ট্রিবিউটর। আমি কি? আমি ডিস্ট্রিবিউটর। ওকে, পরে কি বলছে? ডিভিডেন্ড শব্দের অর্থ কি? লভ্যাংশ। ডিভিডেন্ড শব্দের অর্থ লভ্যাংশ। পরে বলছে কি? ডিভিশন, মানে বিভাগ, এটা তো পারো। পরে ডকুমেন্টারি শব্দটা গুরুত্বপূর্ণ। ডকুমেন্টারি শব্দ হচ্ছে প্রামাণ্য দলিল বা প্রামাণ্য চিত্র, এরকম থাকে। তার ডকুমেন্টারি মানে কি ভাব? ডকুমেন্টারি হচ্ছে প্রামাণ্য বা প্রামাণ্য দলিল। পরে দেখি ডোমিনেন্ট মানে কি? ডোমিনেন্ট মানে কি করা? মানে একজনকে আধিপত্য বিস্তার করা। আর আধিপত্য বিস্তার করা তোমাকে একটু পরে দেখাচ্ছে, আমি চিত্র সহকারে দেখাবো। পরে বলছে ডোনার, পরে বলছে ডৌরি, পরে হচ্ছে কি? ড্রাফট, মানে খসড়া। ড্রাফট মানে কি? খসড়া। ওকে, এটা শেষ। এখন খেয়াল করো তো, ডিসপোজ মানে কি বলছিলাম একটু আগে? ডিসপোজ মানে কি বলছিলাম? একেবারে সহজ একটা উদাহরণ দিছি, দেখতে পাচ্ছ হাই কমেন্ট। হাই কমেন্ট, এটা চিত্র দেখতে পাচ্ছ, এখানে একটা বাটন চাপ দিলে সব শেষ। তাহলে ডিসপোজ শব্দের অর্থ কি আমার পাচ্ছি? বুঝতে পারছো? ডিসপোজ মানে কি? ডিসপোজ বলতে আমি ওটা বোঝাচ্ছি যেটা দিয়ে সব ঝামেলা শেষ। সব ঝামেলা আবার কি? শেষ। তাহলে মানে কি? ডিসপোজ মানে এখানে ক্লিক করলে সব শেষ। সব শেষ মানে কি? সব ঝামেলা শেষ, মানে নিষ্পত্তি করা বা নিষ্পত্তি হয়ে যাওয়া, ডিসপোজ হওয়া। ওকে, ডিসপোজ। এরপর আসি, তাহলে ডিসপোজ মানে কি? নিষ্পত্তি করা, এটা আমাদের ক্লিয়ার। পরে আসি ভাইয়া, পরে কি বলছিলাম? ডিসপোজ দেখা নিষ্পত্তি করা। এখন দেখা আছে তোমার হচ্ছে কি করা? প্রামাণ্য, এটা চিত্রটা ভুল আসছে এখানে। ওকে, ডোমিনেট শব্দ দেখো, ডোমিনেট যেটা আছে এটা কি বলছিলাম? আধিপত্য বিস্তার করা, মানে কি? দেখতে পাচ্ছ উনি হচ্ছে মনে করে একজন স্বৈরাচার, তার আশেপাশে এই যে মানুষগুলো বসে আছে, এখানে এখানে শুয়ে আছে, তার উপর দাঁড়িয়ে আছে সে, তার মানে কি? তিনি এরকম একটা আধিপত্য বিস্তারের চেষ্টা করতেছে, যারা কি? যারা নিচে পড়ে আছে তাদেরকে দেখতেছে না, তারা ছোট মানুষ, তাদেরকে দেখতেছে না। হ্যাঁ, তোমার দেখতেছে না। এখন এই যে শব্দগুলো আছে ওনাদেরকে কি করতেছে? ডোমিনেট করতেছে বা জুলুম করতেছে, তার মানে আধিপত্য বিস্তার করা। আধিপত্য বিস্তার করা। তাহলে আমার ডোমিনেন্ট শব্দের অর্থ কি? মানুষকে ডোমিনেট করা। ডোমিনেট করা মানে কি? আধিপত্য বিস্তার করা বা নিজেকে বড় মনে করা, নিজেকে বড় বড় ভাবা। দেখছো, নিজেকে বড় ভাবতেছে, মানে কি? উনি কি করতেছেন? ওনাদের উপরে ডোমিনেট বা আধিপত্য বিস্তার করতেছে। দ্যাট মিনস ডোমিনেট শব্দ অর্থ কি? আধিপত্য করা, আধিপত্য বিস্তার করা বা আধিপত্য করা। ওকে, নেক্সট কোশ্চেন আসে। আমার একটা শব্দ দেওয়া আছে, এই শব্দটা বর্তমান সময় সবচেয়ে কার্যকরী একটা শব্দ, সবচেয়ে আলোচিত একটা শব্দ, সেটা হচ্ছে কি? ডরি। এই শব্দটা মানে কি? শব্দটা যখন আমরা পাই তখন আমাদের কাছে একটা গল্প মনে পড়ে, সেটা হচ্ছে কি? একটা গল্পের কথা মনে পড়ে। সেই গল্পের নাম হচ্ছে আমার অপরিচিত গল্প। অপরিচিতা, এই অপরিচিত গল্পটার কথা মনে পড়ে, কারণ এই গল্পের মধ্যে আমরা যে শিক্ষাটা পাই সেই শিক্ষাটা হচ্ছে যৌতুক প্রথা। এই যৌতুক প্রথার কারণে কল্যাণের বিয়েটা আর অনুপমের বিয়েটা হয় না, ভেঙে যায়। তাহলে আমরা ডরি শব্দটা যৌতুক, মানে কি? যৌতুক শব্দটা উল্লেখ পাই গল্পের মধ্যে থেকে, যেটা আমরা কি পাই? যেটা হচ্ছে আমরা এই গল্প থেকে শিক্ষা পাই। এবং এই ডরি শব্দের অর্থ হচ্ছে আমার যৌতুক। দেখতে পাচ্ছ, আগের তৎকালীন সময়ে মানুষ কি করত? কন্যার ওজনের অনুযায়ী কি করতো? সম্পদ, ধন সম্পদ, টাকা পয়সা কি করতো? দান করতো। তাহলে এই দেখতে পাচ্ছ আগের যুগে, এখন বর্তমান বর্তমান তারপরও কম না, অনেক বেশি। দেখতে পাচ্ছ উনি যতটুকু ওজন, এখন চিন্তা করো কারো মেয়ে যদি একটু স্বাস্থ্যবান হয়, একটু হেলদি হয়, হ্যাঁ, একটু হেলদি হয়, তাহলে চিন্তা করতো আগের সময় তার অবস্থা কি হইতো, তার বাবা অবস্থা কি হইতো? যেন স্বাস্থ্যবান, খায় বেশি, তারপর হচ্ছে কি একটু মোটা সোটা, তাহলে তার অবস্থা কি হইতো? তাকে ওজন করা হলে বাবা যত ধন সম্পদ সব শেষ হইতো। দেখছো, তাহলে উনি এক পাশে হয়তো তার দাড়ি পাল্লা মানে দিয়ে রাখছে স্বর্ণ ধন সম্পদ, আর এক পাশে মেয়েকে দিয়ে রাখছে। বুঝতে পারছো? ডরি শব্দের অর্থ আমার কি? যৌতুক। হ্যাঁ, যৌতুক। এটা আগে ছিল, বর্তমানে সময় এটা নাই। ওকে,
বাংলা সিনেমার মধ্যে একটা ছবি ছিল, এরকম একটা ছবির মধ্যে চিত্র ছিল এরকম আর কি। পরে আসিবা ডোনার মানে কি? ডোনার মানে কি? ডোনার ডোনার কি? ডোনার মানে দাতা। মানে কি করে দেখা, খেয়াল করো তো, উপরের হাত নিচের হাত থেকে উত্তম। তোমার একটা গল্প পড়ছো না ভাইয়া? একটা গল্প কিন্তু তোমার পড়ছো অলরেডি। তোমার গল্পের মধ্যে বলা ছিল উপরের হাত নিচের হাত থেকে উত্তম। বলে তো আমাকে একটু বলতে হবে তো, এই কথাটা তোমাদের পাঠ্যবস্তুর বাংলার মধ্যে হ্যাঁ, এই বাংলার মধ্যে কোন গল্পের মধ্যে ছিল বলতে হবে তোমাদেরকে। দেখবো কে কি বলতে পারো, আমাকে বলবা। একটা গল্পের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এভাবেই কোশ্চেন হয়, এভাবেই কোশ্চেন আসে, যে বলে যে এই লাইনটা কোন গল্পের মধ্যে আছে, এটাই বলে। বুঝতে পারছো? এবারই বলবে তোমাকে, ঠিক এবারই বলবে, বলতেছি ভাইয়া তোমাকে এবারই বলবে। কারণ প্রশ্নগুলো প্যাটার্ন হচ্ছে এরকম, ওনারা যাচাই বাছাই করে যে তুমি গল্পটা পড়ছো কিনা, তুমি বাংলা বইটা কিভাবে পড়ছো, ওনারা এটাকে জাজ করার জন্য এভাবে প্রশ্ন দিয়ে থাকে। তোমাকে বললাম উপরের হাত নিচের হাত থেকে উত্তম, এরকম একটা লাইন কোন গল্পের মধ্যে দেওয়া আছে, একটু বলো দেখি। হ্যাঁ, একদম বলছে, সবাই একটু বলো দেখুন গল্পের মধ্যে। হ্যাঁ, কাশ্মীরা বলছো মানব কল্যাণের মধ্যে। হ্যাঁ, জিহাদ বাপ্পি বড় হচ্ছে, নাজিফা নাবিলা বলছো মানব কল্যাণ। হ্যাঁ, এই মানব কল্যাণের মধ্যে সম্ভবত ছিল। তার মানে রিলেট করার চেষ্টা করো, ভাইয়া যেগুলো বলতেছে এবং তুমি নিজে নিজে মাথা থেকে বাইর করবা, নিজে বলবা যে এই লাইনটা আমি কই পড়ছিলাম, চিন্তা করবা। আমার মতো না, তুমি নিজে শব্দ লাইন বলবা, লাইন বলো। তুমি যখন পড়বা না, পড়ার পরে লাইন বলবা যে এই লাইনটা আমি কই পড়ছিলাম, চিন্তা করবা, থিঙ্ক করবা যে এই গল্পটা, এই লাইনটা হচ্ছে এখানে, এই লাইনটা হচ্ছে এখানে, গল্পের মধ্যে আছে। তখন তুমি ভাববা যে তোমার বাংলা গদ্য পদ্য তোমার পড়া হয়েছে মোটামুটি, তুমি প্রশ্ন আসলে পারো, এরকম তোমার মনে হবে। তাহলে এই যে দেখো উপর হাত নিচে হাত গুপ্ত, এটা কে লেখছে ভাইয়া? হ্যাঁ, গল্প লেখককে। তুমি শুনলে অবাক হবা ভাই, তুমি শুনলে অবাক হবা। এখন তোমাকে আমি যে বললাম মানব কল্যাণ, পরীক্ষায় এবার প্রশ্ন আসছে যে মানব কল্যাণ কি বলছে, পরীক্ষায় এবার প্রশ্ন আসছে যে এই মানব কল্যাণ, হ্যাঁ মানব কল্যাণ, এই মানব কল্যাণ যেটা আছে, হ্যাঁ মানব কল্যাণ যেটা আছে, এই মানব কল্যাণ গল্পের লেখককে পরীক্ষায় এবার প্রশ্ন আসছে। যদি প্রমাণ চাও প্রমাণ দিতে পারো ভাই, পরীক্ষা প্রশ্ন আসছে মানব কল্যাণ যেটা আছে এই গল্পের লেখককে। আবুল ফজল, তুমি জানো এটা কে? হচ্ছে আবুল ফজল, আবুল ফজল। সে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, বিসি ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিসি ছিলেন কে? এই আবুল ফজল। তাহলে দেখো ওনাকে নিয়ে প্রতিবার প্রশ্ন আসে। আমি আবার বলতেছি, যারা চবিতে পরীক্ষা দিবা, হ্যাঁ চবিতে পরীক্ষা দিবা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাও, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটা তথ্য জেনে রাখবা। মানে এই বিশ্ববিদ্যালয় রিলেটেড যে বর্ণ ব্যক্তিত্ব আছে, যে ব্যক্তিত্বগুলো মানে বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছে, বাংলাদেশের জাতীয় ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় অবদান আছে, এই সব ব্যক্তিকে একটু মনে রাখবা। কারণ দেখবা প্রতি বছর এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রিলেটেড এটা সাধারণের প্রশ্ন হয়, যেটা হচ্ছে চট্টগ্রামের জেলার মধ্যে বা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কোনো একটা ব্যক্তিকে নিয়ে প্রশ্ন হয়। দেখবা তুমি পাবা, তুমি এরকম প্রশ্ন প্রতিবারই দেখবা রিপিট হয়। আবুল ফজল, হ্যাঁ সঠিক উত্তর হচ্ছে আবুল ফজল। তাহলে আমি তোমাদের বুঝাইতে পারছি। তাহলে আমি তোমাকে কি বলবো, 12টা গদ্য আছে, 12টা পদ্য আছে। এই 12টা পদ্য, 12টা গদ্যের কে কোন গল্প লেখছেন, তোমার পাঠ্যপুস্তকের মধ্যে 12টা গদ্যের 12 জন লেখকের নাম বলবা। নাম আছে শিখে ফেলবা, আজকে শিখে ফেলবা যে 12টা গদ্যে 12 জন লেখকের নাম আমি বলবো। অপচয় গল্পের লেখককে, সোনারতরী লেখককে, বিদ্রোহ লেখককে, পরে বিলাসী গল্পের লেখককে পড়ে ফেলবা, সুন্দর মতো পড়ে ফেলবা, ঠিক আছে? এবং বন্ধুকে বলবা যে বলতো দেখি বিলাসী গল্প লেখককে বলতো, আবুল ফজল কোন গল্প লেখছেন বলতো দেখি। বন্ধু আলোচনা করবা, বুঝতে পারছো? এখন মজার টাইম নাই, ফান করার টাইম নাই যে টেক্সট করে ফান করবো, এরকম মজা। জাস্ট জিজ্ঞাসা করবা, তুই বল, পড়ান তুমি একটা বলবা, একটা প্রশ্ন তুমি একটা বলবা, এভাবে শিখবা। মানে একটা সময় তুমি মিস করা যাবে না, গ্যাপ দেওয়া যাবে না, ঠিক আছে ভাইরা? ওকে, তাহলে এটা আমি পাইলাম। শব্দ হচ্ছে কি আমার দাতা, এটা মানে কি বি নাম্বার, সঠিক উত্তর হচ্ছে আমার দাতা। পরে আসিবা, পরে বলছে কি ডিসপিউট শব্দ অর্থ কি? ডিসপিউট শব্দের অর্থ হচ্ছে বিবাদ, ডিরেক্টরকে দেখাচ্ছিলাম। ডিসপিউট শব্দের অর্থ কি? বিবাদ। মানে দেখো ওরে বাপরে, দুইজন মহিলা হয়তো এরকম সমস্যা হয়েছে, এই ছেলেটা মনে ছেলেটার সাথে আসছে দেখে ফেলছে, এরকম কোন একটা কাহিনী হয়েছে। তাহলে এই ছেলেটা ধরা খেয়ে গেছে, বুঝছো? ধরা খেয়ে যাওয়ার পরে মনে হচ্ছে কি করতেছে, মেয়েটা চিলাচিলি করতেছে যে এরকম বলতেছে, বুঝছো? তাহলে এইটা, এই যে এটা কি করা, বিবাদ হচ্ছে, মারামারি হবে একটা, মানে মারামারি হবে। তাহলে ডিসপিউট শব্দের অর্থ হচ্ছে আমার বিবাদ, বিবাদ করা, বিবাদ। তাহলে এবার মনে হয় বিবাদ, হ্যাঁ ওকে বিবাদ, ঠিক আছে ভাই, এটা শেষ, বিবাদ। ওকে, পরে এটা শেষ। পরবর্তী প্রশ্ন দেখিবা এক্সক্লুসিভ মানে কি? অনন্য, মানে যেটা ইউনিক, যেটা অদ্বিতীয়, এরকম কিছু। এক্সক্লুসিভ মানে দামি জিনিস, এরকম বোঝায়। পরে কি এক্সিকিউট শব্দের অর্থ সম্পাদন করা। পরে কি এক্সিস্টিং শব্দের অর্থ প্রচলিত বা বিদ্যমান।
এক্সিস্টিং শব্দের অর্থ প্রচলিত বা বিদ্যমান। পরে কি এক্সপেল শব্দের অর্থ বিতাড়িত। এক্সপেল শব্দের কি করা? বিতাড়িত করা। এক্সপেল মানে করা, বিতাড়িত করা। মানে পরীক্ষা হলে যদি অসাধু উপায় অবলম্বন করে তার মানে কি তা কি করবে? এক্সপেল করবে। পরে কি এক্সপেন্ডিচার মানে কি ব্যয়, অর্থাৎ ব্যয় করা, টাকা পয়সা সব কি করা? ভেঙে ফেলা, ব্যয়। এক্সপেন্ডিচার মানে কি? ব্যয়। পরে কি এক্সপায়ার্ড। এক্সপায়ার্ড শব্দের অর্থ হচ্ছে মেয়াদ উত্তীর্ণ। এক্সপায়ার্ড মানে কি? মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া, বুঝছো? মাঝে মধ্যে মানুষ মেয়াদ উত্তীর্ণ জিনিস খেয়ে, মেয়াদ উত্তীর্ণ শুকনা ভাতা খেয়ে মাঝে উল্টা পাল্টা কথা বলে। পরে কি এক্সপ্লোশন শব্দের অর্থ বিস্ফোরণ, মানে কি? বিস্ফোরণ। পরে দেখো এক্সপোর্ট। এক্সপোর্ট শব্দের অর্থ রপ্তানি। ইম্পোর্ট মানে আমদানি। এক্সপোর্ট মানে রপ্তানি করা, মানে দেশ থেকে বাইরে যাওয়া। আর ইম্পোর্ট মানে অন্য দেশ থেকে নিজের দেশের মধ্যে চলে আসা, ইম্পোর্ট। পরে কি? পরে দেখো এক্সপোজার মানে কি? প্রকাশ করা, প্রকাশ করা। পরে এক্সটেনশন সম্প্রসারণ অংশ। তোমরা যারা ছবিতে চান্স পাবা দেখবা, বিশেষ করে ছেলেরা আর মেয়েদের কিছু কিছু হল আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যেমন প্রীতিলতা হল। প্রীতিলতা হল, এই প্রীতিলতা হল বা তোমার বিজয় তোমার হচ্ছে হল বা খালেদা হল আছে, এই হলগুলোতে দেখবা কিছু কিছু অংশ এক্সটেনশন বা বর্ধিত অংশ বা সম্প্রসারণ অংশ লেখা আছে। এক্সটেনশন হল, এক্সটেনশন 1, 2 লেখা আছে। যারা চান্স পাবা, যেমন শাহজালাল হলের মধ্যে তুমি পাবা, আমানত হলের মধ্যে তুমি পাবা, এরকম পাবা। এক্সটেনশন রুম মানে কি? যে হল আছে এই হলের অতিরিক্ত একটা অংশকে আমরা কি বলি? এক্সটেনশন মানে কি? সম্প্রসারণ বা বর্ধিত অংশ, বা বর্ধিত অংশ। ওকে, শেষ ভাইয়া। ওকে, পরে আসি, দেখি আমরা আসি এক্সক্লুসিভ। যে এক্সক্লুসিভ যে শব্দটা আছে, এই এক্সক্লুসিভ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কি? ভিআইপি জিনিসকে বোঝা। টিপ দিয়ে দেখছো, ভিআইপি জিনিসকে আমরা কি করি? মেন করি। তাহলে কি এক্সক্লুসিভ মানে হচ্ছে কি? ভিআইপি বা দামি জিনিস, এরকম কিছু বোঝায়। ঠিক আছে, ওকে, এটা শেষ। এরপরে দেখি কি আছে ভাইয়া? এই যে এক্সপেন্ডিচার মানে কি করা? এক্সপেন্ডিচার শব্দ মানে কি? দেখা যাচ্ছে এখানে এক্সপেন্ডিচার মানে হচ্ছে কি? এই যে দেখো, মানে একটা মিশন দেওয়া আছে এখানে, এখান থেকে সব কি করছে? কেনাকাটা হিসাব বেড়ে গেছে। এখানে টাকা হিসাব নাই, এখন তো জাস্ট খরচ, ব্যয়ের হিসাব। মানে কি? এক্সপেন্ডিচার শব্দের অর্থ হচ্ছে আমার কি? ব্যয়। এক্সপেন্ডিচার শব্দের অর্থ কি? আমার ব্যয়। ওকে, তাহলে সঠিক উত্তর হচ্ছে আমার কি? এক্সপেন্ডিচার শব্দের অর্থ হচ্ছে আমার ব্যয়। তাহলে এই যে ব্যয় হচ্ছে, দেখতে পাচ্ছ এই যে ব্যয় হচ্ছে, সঠিক উত্তর হচ্ছে আমার কি? এক্সপেন্ডিচার মানে হচ্ছে কি? ব্যয় করা। ওকে, এটা শেষ। পরে আসি এক্সপোর্ট। এক্সপোর্ট শব্দের অর্থ কি আসি? যে এক্সপোর্ট যেটা আছে এই শব্দের অর্থ কি? এটা আমি দেখি একটু। প্রিয় ভাইরা, তুমি খেয়াল করলে বুঝতে পারবা এক্সপোর্ট আর ইম্পোর্ট শব্দটা মাঝে মধ্যে আমাদের চোখে পড়ে, মাঝে মধ্যে আমরা শুনি। এক্সপোর্ট মানে হচ্ছে কি করা? রপ্তানি করা। রপ্তানি করা মানে দেশ থেকে অন্য দেশে নিয়ে যাওয়া। যেমন করে ইলিশ মাছ মাঝে মধ্যে দেখা যায়, ইলিশ মাছ যখন আমাদের দেশে আসে বা হয়, এগুলো আমরা কি করি? বন্ধু রাষ্ট্র ভারতকে দিয়ে দিই, যে নাও তোমাকে আমি কি করলাম? ইলিশ মাছ এক্সপোর্ট করলাম। আবার ভারত আমাদের কি দেয়? মূলা দেয়, পেঁয়াজ দেয়। মানে চিন্তা করছো, ইলিশ নিয়ে কি দিচ্ছে? আমাদের কি দিচ্ছে? ইলিশ মাছ নিয়ে, আমাদের জাতীয় মাছ নিয়ে তারা আমাদের কি দেয়? মূলা ঝুলাই দেয়, মূলা দেয়, পেঁয়াজ দেয়, রসুন দেয়। বুঝতে পারছো তো? বুঝতে পারছো? তাহলে মানে কি? তারা যখন আমরা যখন দিচ্ছি তাদেরকে, আমরা যখন তাদেরকে দিচ্ছি তখন সেটা হচ্ছে এক্সপোর্ট, আর তখন তাদের থেকে যখন আমরা নিচ্ছি সেটা হচ্ছে ইম্পোর্ট। এটা হচ্ছে আমার কি? ইম্পোর্ট মানে কি? রপ্তানি। এক্সপোর্ট মানে যাওয়া, মানে দেশ থেকে বাইরে যাওয়া। আবার ইম্পোর্ট মানে দেশের ভিতরে ঢোকা, দেশের ভিতরে কি ঢুকতেছে। তাহলে এক্সপোর্ট আর ইম্পোর্ট, বুঝতে পারছো? এক্সপোর্ট আর ইম্পোর্ট আশা করি বুঝতে পারছো। এক্সপোর্ট মানে কি? রপ্তানি করা। এক্সপোর্ট মানে হচ্ছে রপ্তানি। ওকে, ঠিক আছে ভাই, এটা শেষ। পরবর্তী প্রশ্ন আসি। পরবর্তী প্রশ্ন হচ্ছে আমার এক্সপ্লোশন। এক্সপ্লোশন শব্দের অর্থ কি? ধ্বংস, জ্বালা, বিস্ফোরণ নাকি হচ্ছে জ্বলন। এখন এক্সপ্লোশন শব্দের অর্থ দেখা যাচ্ছে, এটা কি বলবো আমরা? কি বলবো? এই যে দেখো, এখানে একটা কিছু ছিল, হয়তো এখানে একটা কিছু ছিল, এটা কি হচ্ছে? ঠাস করে ফুটে উঠছে বা ফুটে গিয়ে ঠাস করছে। তাহলে এটা আমরা কি বলবো? এটা আমরা কি বলবো? বিস্ফোরণ বলবো না? হ্যাঁ, বিস্ফোরণ বলবো। তাহলে এক্সপ্লোশন শব্দটির অর্থ হচ্ছে আমার বিস্ফোরণ। তাহলে আমি তোমাকে কি কি বলেছি? আজকে ক্লাস থেকে তুমি শিক্ষা নিবা, আগামী 120টা দিন তুমি কিভাবে পড়বা, কোন রুটিন ফলো করবা, সুন্দর মতো তোমাকে বাসায় পাঠিয়ে দিব, যাতে সুন্দর মতো তুমি পড়তে পারো। তো প্রিয় ভাইরা, আমি তোমাকে রিকোয়েস্ট করবো, তুমি যেভাবে হোক, তোমার চান্স দরকার, তোমার চান্স পাইতে হবে। আর পাইতে হলে তোমাকে পরিশ্রম করতে হবে। 120 দিন মানে 120 দিন তোমাকে যেভাবে হোক ফুলফিল করতে হবে। তুমি জানি 120 দিন তোমার মাঝে মধ্যে অনেক ডিপ্রেশন থাকবা, চিন্তা হবে মাঝে মধ্যে, আমার চান্স হওয়ার দ্বারা হবে না, এরকম চিন্তা প্রায় হবে। তারপরেও তুমি 120টা দিনের 120টা পেজ সুন্দর মতো ফিল আপ করো ভাইয়া। তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট থাকবে, কোন শিক্ষার্থী যদি 120টা দিনের এই রুটিন প্ল্যানটা ফুলফিল করে পড়তে পারো, তুমি তোমার মধ্যে সময় সিলেক্ট করে নাও, পড়তে পারো, বিশ্বাস করো ভাই, তুমি তো চান্স পাবাই,
তুমি যে কাঙ্ক্ষিত সাবজেক্টটা প্রত্যাশা করো, তুমি চাচ্ছ, সেটা তুমি পাবা, সেটা তুমি পাবা, লিখে রাখো, তুমি পাবা। এবং ওই এই শীটের মধ্যে ব্যাক পার্টের মধ্যে লিখে রাখবা যে আমি তুমি এই যে আজকে প্ল্যান পরিকল্পনা করলা, এটা তোমাকে ফুলফিল করতে হবে। প্রিয় ভাইরা, আমি জানি তোমার কষ্ট হবে, আমি জানি তোমার কষ্ট হবে, আমি জানি তোমার কষ্ট হবে, বাট ওই যে বাবা মা তাকিয়ে আছে, আমার ছেলে, আমার মেয়ে, আমার ছেলেটা পারবে, স্বপ্ন জয় করতে পারবে, এই প্রত্যাশা নিয়ে বসে আছে না, তাদের দিকে তাকিয়ে তাদের কিছু দেওয়ার জন্য, অনেক বছর তো নিয়েছ, তাদের কিছু দেওয়ার জন্য এখন এই 4টা মাস নিজেকে উৎসর্গ করে দিলা, ত্যাগ করে দিলা। আরাম মায়ের সব ত্যাগ, এই 4টা মাস তুমি কি করবা? হার্ড ওয়ার্ক করবা, পরিশ্রম করবা ইনশাল্লাহ। ঠিক আছে ভাইরা? ওকে, এক্সপ্লোশন মানে বিস্ফোরণ। ওকে, পেয়ে গেলাম। পরে আসি, দেখো, খেয়াল করছো, খেয়াল করো, গ্রেনারি শব্দের অর্থ হচ্ছে শস্যাগার। মানে কি? শস্য আগার, শস্য। খেয়াল করে বানানটা লিখে আমি, তার মানে কি বলছে এটা? এটা বলছে শস্য যোগ আগার। শস্য আগার, আগার মানে হচ্ছে ঘর, আগার মানে কি? আগার মানে হচ্ছে ঘর। তাহলে শস্য রাখার যে ঘর, শস্যাগার, শস্য রাখার যে ঘর থেকে আমরা কি বলি? গ্রেনারি বলি, মানে শস্যাগার। মানে ফসলগুলা মজুত করে রাখার জন্য ক্ষেতের মাঝখানে একটা ঘর থাকে না ভাইয়া? তোমাকে এটা দেখাই, ডেমো দেখাই। যেমন দেখো, খেয়াল করো, ডেমোটা হচ্ছে ঠিক এরকম। এই যে একটা ঘর, এখানে শস্য ফসল আদি চাষ করা হয়েছে, ধান চাষ করা হয়েছে, মনে করো আলু চাষ করা হয়েছে, পেঁয়াজ চাষ করা হয়েছে, রসুন চাষ করা হয়েছে। হওয়ার পরে এই যে ঘরটা আছে, এই যে ঘরটা যে আছে, এই ঘরটার মধ্যে কি করে? বাড়িতে না গিয়ে আপাতত কিছু জিনিস এখানে রেখে দেওয়া হয়, এখানে মজুত করে রেখে দেওয়া হয়। এটাকে আমরা বলি গ্রেনারি, মানে হচ্ছে শস্যাগার। মানে কি? শস্যাগার মানে শস্যাগার। ঠিক আছে ভাইয়া? শস্যাগার। ওকে, এটা শেষ। তাহলে শস্যাগার পাইলাম। পরে আসি, গ্র্যান্ট শব্দ অর্থ মঞ্জুরি। তোমার দেখবা নাম শুনে থাকবা, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় যারা চালায় তাদেরকে বলা ইউজিসি। ইউজিসি মানে কি? ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন। ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন মানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এই যে ইউনিভার্সিটি, ইউজিসি, ইউজিসি নাম শুনে থাকবা, তোমরা দেখবা ইউজিসি, ইউজিসি ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন। এটা হচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বিশ্ববিদ্যালয়কে কন্ট্রোল করে আর কি। তাহলে এই যে গ্রান্ট শব্দটা অর্থ কি? মঞ্জুরি। এই যে গ্রান্ট শব্দটা, এটা অর্থ হচ্ছে আমার মঞ্জুরি, এর অর্থ হচ্ছে আমার কি? আর মঞ্জুরি। পরে আসে, দেখো কি বলছে, পরে বলছে গ্রেপ। গ্রেপ মানে কি? কবর। গ্রেপ মানে কবর। পরে কি? গ্রান্টোর, দাতা, ডলার মানেও দাতা। পরে গ্রিন রুম, সাজ ঘর। পরে কি? গ্রিন হাউস, সবুজ ঘর। চিন্তা করছো? চিন্তা করছো? গ্রিন রুম, সাজ ঘর, কিন্তু গ্রিন হাউস, সবুজ ঘর। পরে আসি, জ্ঞানী শব্দ হচ্ছে চট। পরে গোডাউন মানে গুদাম ঘর। গুডাউন মানে কি? গুদাম। পরে কি বলছে? গ্রাভিটেশন শব্দ হচ্ছে মহাকর্ষ বল, যে থাকে বল। পরে জিপসি মানে বেদে। এটা পরীক্ষা আসছে, এটা পরীক্ষা আসছে জিপসি। হ্যাঁ, জিপসি। এই যে জিপসি, যেটা জিপসি, এই জিপসিকে চট্টগ্রামের ভাষায়, যেমন আমাদের স্যার যখন পড়াইতেন, একজন মানে আমাদের বিশ্ববিদ্যালয়ে একজন স্যার আছেন, তিনি চট্টগ্রামের স্থানীয় লোক, তার বাসা সাতকানিয়া। তিনি বলতেন জিপসি বলতে তারা যেটা বোঝে, তারা যেটা বোঝায়, চট্টগ্রামের মানুষ যেটা বোঝায় সেটা হচ্ছে কি? বেড়াজ্জা। বেড়াজ্জা, বুঝছো? বাট আমরা বুঝি না বেড়াজ্জা। এই যে বেড়াজ্জা মানে কি বোঝো? যারা চট্টগ্রামের স্থানীয় আছো, যারা চট্টগ্রাম ভাষা বোঝো, তারা হয়তো বুঝতে পারবা এই বেড়াজ্জা মানে কি। বেড়াজ্জা মানে হচ্ছে বেদে, যাযাবর টাইপের এখানে কিছু, যাযাবর। বুঝছো? গ্র্যাটিটিউড মানে হচ্ছে পরিতোষক। এই যে দেখো, এই যে গ্র্যাটিউটি শব্দের অর্থ হচ্ছে কি? পরিতোষিকি, মানে পরিতোষিক। এর মানে কি? পরিতোষিক মানে শব্দের অর্থ হচ্ছে মানে উপহার দেওয়া, বকশিস দেওয়া। এই যে এটা অর্থ হচ্ছে বকশিস দেওয়া। কি দেওয়া? বকশিস দেওয়া, বকশিস, বকশিস দেওয়া। জিপসি মানে কি? জিপসি মানে হচ্ছে বেদে বা বেড়াজ্জা। চট্টগ্রাম ভাষা হচ্ছে বেড়াজ্জা, বা সহজ ভাষা হচ্ছে বেদে। আর পরীক্ষা যদি যাযাবর হবে, যারা যাযাবর, বেদে বা বেড়াজ্জা সবগুলো সেম। বেড়াজ্জা, বেদে আর যাযাবর এগুলো সব সেম। এগুলো হচ্ছে বেড়াজ্জে বা বেড়াজ্জা। ওরে ভাই, ঠিক আছে, একার ওকার। হ্যাঁ, ঠিক আছে। পরে আসি, দেখো জেনে পড়লাম। পরে দেখি কি বলছে। এই যে দেখো গ্র্যাচুইটি, এই যে দেখো গ্র্যাচুইটি বা গ্র্যাচুইটি, এই শব্দটি পারিভাষিক শব্দ কোনটা? কোনটা? দেখো, হার, বেতন, পরিতোষিক নাকি হচ্ছে ভাতা। এখন এই যেটাকে বলছিলাম, এই শব্দের এই যে পরিতোষিক মানে হচ্ছে বকশিস। কি ভাইয়া? বকশিস, বকশিস বা উপহার, এরকম কিছু বোঝায়। দেখো, লোককে, একটা লোক টাকা দিচ্ছে, বলতেছে না লাগবে না, না লাগবে না, এরকম বলতেছে, বুঝছো? না লাগবে না। তাহলে এই যে পরিতোষিক শব্দের অর্থ হচ্ছে কি? বকশিস দেওয়া, ভাতা দেওয়া বা উপহার দেওয়া, এগুলোকে বোঝায়। হ্যাঁ, এগুলোকে বোঝায়। পরে দেখি, এই যে গ্রান শব্দের অর্থ কি? বলো দেখি, এই গ্রান শব্দের অর্থ কি? সবাই একটু কমেন্ট করে বলো যে গ্রান শব্দের অর্থ হচ্ছে এটা। গ্রান শব্দের অর্থ কি? সবাই একটু বলো ভাইরা, প্রিয় ভাইরা, একটু বলো কষ্ট করে, গ্রান শব্দের অর্থ আবার কি? গ্রান শব্দ অর্থ তুমি কি বোঝো?
গ্রান্ট শব্দটির পারিবারিক শব্দ হচ্ছে অনুদান, দান, মঞ্জুরি নাকি ঋণ? গ্রান্ট শব্দের অর্থ কি, যেটা তোমাকে একটু শিখাইছিলাম ইউজিসি দিয়ে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন শিখাইছিলাম একটু আগে। বলো গ্রান্ট শব্দটির অর্থ আমার কি? এটা কি অনুদান, দান, মঞ্জুরি নাকি ঋণ? হ্যাঁ একদম বলে ভাবছো, গ্রান্ট শব্দের অর্থ হচ্ছে মঞ্জুরি, মানে সি নাম্বারটা। ওকে, সি নাম্বারটা পাইলাম। ওকে, এই যে আছে জিপসি, জিপসি চলে আসছি জিপসি, আমি জিপসি চলে আসছি। জিপসি মানে কি? জিপসি শব্দের অর্থটা আমার কি দাঁড়ায়? যাযাবর, ভিখারি, দরিদ্র নাকি পর্যটক? দেখো তো এরা কি পর্যটক মনে হচ্ছে? তোমার কাছে কি মনে হয় এরা পর্যটক বা ব্লগার, যারা বড় ব্লগ করতে আসে পর্যটক বা ঘুরতে গিয়ে? না, এরা মনে হবে না। এদের হইতে পারে দরিদ্র মনে হইতে পারে, আর ভিখারি মনে হইতে পারে, আবার যাযাবর মনে হইতে পারে, যেটাকে বেলাইজ্জে বলে। বলো, এই যে দেখো জিপসি শব্দটির পারিভাষিক শব্দ অর্থ কি, মানে কোনটা হবে বলো দেখি? এটা হচ্ছে কি? এটা হচ্ছে যাযাবর। এটা কি ভাইয়া? এটা হচ্ছে আমার যাযাবর, যাযাবর, যাযাবর। ঠিক আছে, মনে রাখবো যাযাবর, বেলাইজ্জে বা যাযাবর। ওকে, তাহলে এটা আসলে বুঝতে পারছি ভাই তোমাদেরকে। তো এই যে যে বিষয়গুলো তোমাদেরকে দেখাইছি, এগুলো কি কঠিন ভাইয়া? তুমি আস্তে আস্তে পড়ো ভাই, আমি জানি তুমি পারবা না, তবে তোমাকে আস্তে আস্তে শিখতে হবে। হতাশ হবা না যে এটা মানে পারতেছি না, মানে আমি আমার দ্বারা হবে না, এই টেন্ডেন্সি, এই চিন্তা ভাবনা দূর করতে হবে। আমি আজকে পারি নাই মানে আগামীকাল আমি পারবো, আমার দ্বারা পসিবল। কারণ এই জিনিসগুলো আমরা পেরিয়ে আসছি। আমার মতো শিক্ষার্থী যদি পারে, গ্রাম থেকে উঠে আসা শিক্ষার্থী যদি পারে, তুমি পারবা না কেন? তুমি অবশ্যই পারবা। এই হিম্মত, এই সাহসটা তোমার মধ্যে রাখতে হবে যে আমি পারবো, আমার দ্বারা বিশ্ববিদ্যালয় জয় করা সম্ভব। এই মনোবলটা, এই নিজের প্রতি বিশ্বাসটা রাখতে হবে। রাখতে পারলে তাহলে তুমি সামনে আগাইতে পারবা। আর তুমি যদি এখনই মেনে নাও, হেরে যাও যে পরাজয় ভয় থেকে মনের মধ্যে, তাহলে তুমি আসলে পরাজয় বরণ করতে হবে তোমাকে। কারণ পরাজয় মনের মধ্যে ভয় থাকলে তুমি সামনে আগাইতে পারবে না, তোমাকে সামনে পিছন দিয়ে টেনে ধরে রাখবে পরাজয়টা। তোমাকে এই সাহস রাখতে হবে, আমি চান্স পাবো। একটা আসন থাকলে সেই একটা আসন হবে আমার আসন, এভাবে এই তো হিম্মত থাকতে হবে ইনশাল্লাহ। ঠিক আছে ভাইরা? তো এই ছিল আমার আজকে প্রতিবাদ্য বিষয়। এবং এই যে শব্দগুলো এখানে দেওয়া আছে, এই শব্দগুলো দিয়ে শেষ করবো তোমাকে। দেখো, হুড মানে কি? বোরকা, হুডি থাকে না, হুড। হসপিটালিটি মানে আতিথেয়তা। পরে অনারারি শব্দ অবৈতনিক। আর পরে হিউম্যান রাইটস, হিউম্যান রাইটস শব্দের অর্থ কি? মানব অধিকার, হিউম্যান রাইটস। পরে হিউমিডিটি শব্দটা আসছিল, এই যে শব্দটা আসছে, হিউমিডিটি শব্দের অর্থ আর্দ্রতা। হাইব্রিড মানে সংকট, মানে সংকট মানে কি? মিশ্রণ, এরকম কিছু বোঝাবে হাইব্রিড। পরে হাইড্রোজেন মানে উদ্যান। পরে কি? হোস্টেজ মানে জিম্বি, পরে এটাও আসে পরীক্ষা, হোস্টেজ। পরে কি? হাইড্রোলিক, হাইড্রোলিক পাওয়ার মানে জনশক্তি, হাইড্রোলিক পাওয়ার মানে যান্ত্রিক শক্তি, এরকম থাকে। পরে কি? হিপোক্রেসি, ভন্ডামি। পরে কি? হাইপোথিসিস মানে হচ্ছে অনুমান করে বলা, হাইপোথিসিস মানে অনুমান করে বলা। ওকে, তাহলে আমি আশা করি এগুলো বুঝাতে পারছি তোমাদেরকে, এগুলো সুন্দর মতো শিখে ফেলছো। হুড, হসপিটালিটি, অনারি, তারপর হচ্ছে হিউম্যান রাইটস, হিউমিডিটি, হাইব্রিড, হাইড্রোজেন, হোস্টেজ, পরে কি? হাইড্রোলিক, হিপোক্রেসি, আর হচ্ছে কি? হাইপোথিসিস। এগুলো দেখলাম। এখন আমি একটু ব্যাখ্যা আসি বা পরীক্ষা এগুলো একটু দেখি। এই যে অনারি শব্দ, অনারি শব্দের অর্থ, এই শব্দের অর্থ হচ্ছে অবৈতনিক। কি ভাইয়া? অবৈতনিক মানে কি বুঝায় তোমাকে? অবৈতনিক মানে হচ্ছে অবৈতনিক। অবৈতনিক শব্দের অর্থ হচ্ছে অবৈতনিক। হ্যাঁ, অবৈতনিক শব্দের অর্থ হচ্ছে কি ভাইয়া? মানে অবৈতনিক মানে হচ্ছে বেতন ছাড়া, মানে বেতন নাই, বেতন ছাড়া, মানে বেতন ছাড়া যে কাজটা করা, যেটাকে বলি আনপেইড। আনপেইড মানে কি? আনপেইড, এটা অবৈতনিক। ওকে, এই যে একদম বলে পাচ্ছ, সাবিয়া শিফা বলছো। বা হাইব্রিড শব্দটা এইচএসসি বোর্ডের, তোমাদের চিটাং বোর্ডের মধ্যে আসছিল। তো দেখছো যে শব্দগুলো গুরুত্বপূর্ণ সেগুলো এখানে অ্যাড করা হয়েছে, অতিরিক্ত কিছু নাই ভাইয়া। আনপেইড মানে কি? অবৈতনিক, মানে বেতন ছাড়া। হ্যাঁ, অবৈতনিক। পরে আসি, এটা হিউমিডিটি। হিউমিডিটি শব্দের অর্থ হচ্ছে আমার আর্দ্রতা। এই দেখছো আর্দ্রতার পরিমাণ কত বেশি। হিউমিডিটি শব্দের অর্থ হচ্ছে কি? আর্দ্রতা। হিউমিডিটি শব্দের অর্থ কি? আমার আর্দ্রতা। হিউমিডিটি শব্দের অর্থ হচ্ছে আমার আর্দ্রতা। ঠিক আছে, তো এই ছিল বিষয়। এবং সর্বশেষ হচ্ছে হাইপোথিসিস। হাইপোথিসিস মানে কি করা? যে চিন্তা করতেছে কি হবে এখানে, একটা অনুমান করে বলে ফেলা। তো হাইপোথিসিস শব্দের অর্থ হচ্ছে আমার কি? অনুমান করে বলা। কি করে বলা? অনুমান করে বলে ফেলা। আশা করি বুঝতে পারছি, অনুমান করে বলে ফেলা। এবং এখানে শুধু শব্দ দেওয়া আছে, ইনসেক্ট, ইনসেক্ট শব্দ দেওয়া আছে। ওকে, এই শব্দগুলো একটু খেয়াল করো, এই শব্দগুলো একটু ভাই খেয়াল করো। এটাই তোমার সর্বশেষ স্লাইড আমার। কি বলছে? ইনসেক্টিসাইড। ইনসেক্টিসাইড শব্দের অর্থ কি বলা হয়েছে দেখো, খেয়াল করো। ইনসেক্টিসাইড শব্দ কীটনাশক। তোর কি? ইনসলভেন্ট, দেউলিয়া হয়ে যাওয়া। সুন্দর মতো নোটটা করে ফেলো ভাইয়া,
প্রিয় ভাইরা, আজকে যে ক্লাসে যে বিষয়গুলো তোমাকে দেখাইছি এগুলো সবগুলো কি করে ফেলো, আস্তে নোট করে ফেলো, নোট করে ফেলো, তোমার কাজে লাগবে, নোট করে ফেলো সুন্দর মতো। হ্যাঁ, পরে কি ইন্সপেক্ট, পরে পরিদর্শন, পরে কি ইনস্টল করা, স্থাপন করা। আমরা যেমন অ্যাপস ইনস্টল করি না, মানে কি মোবাইলের মধ্যে স্থাপন করে। পরে কি বলছে ইনস্টলমেন্ট, মানে কিস্তির মাধ্যমে, ইনস্টল মানে কি ভেঙে ভেঙে দেওয়া, ভেঙে ভেঙে মানে ধীরে ধীরে এরকম করা। পরে কি ইন্স্যুরেন্স মানে বীমা। পরে কি ইন্টেন্সিটি, তীব্রতা, ইন্টেন্সিটি মানে তীব্রতা, ইন্টেন্সিটি মানে তীব্রতা। পরে কি ইন্টেনশন মানে ইচ্ছা, উদ্দেশ্য বা ইন্টারাকশন, মিথস্ক্রিয়া। পরে কি ইন্ট্রিম, এই যে ইন্ট্রিম সরকার, ইন্ট্রিম মানে অন্তর্বর্তীকালীন, ইন্ট্রিম মানে কি অন্তর্বর্তীকালীন সরকার, যেমন ইন্ট্রিম গভর্নমেন্ট, যে ইন্ট্রিম গভর্নমেন্ট বা ইন্ট্রিম অন্তর্বর্তীকালীন সরকার বলি না, যে ইন্ট্রিম শব্দটা। পরে কি বলছে ইন্টারপ্রেটার মানে কি দোভাষী, ইন্টারপ্রেটার মানে কি দোভাষী, মানে একজন লোক যিনি দুই ভাষায় জানে, দুইটা ভাষা জানে, বুঝছো। মনে করো একজন আসছে ইংরেজ মানে ইংল্যান্ড থেকে আসছে, যিনি বাংলা বলতে পারেন না, কিন্তু আমি এমন ব্যক্তি যিনি বাংলাও পারি ইংলিশও পারি, এমন একটা লোক আসছে কথা বলছে ইংলিশে, আমি এই ইংলিশটাকে কি করে দেবো, ট্রান্সলেট করে বাংলায় বলে দিব একজনকে, তাহলে আমি হবো দোভাষী বা ইন্টারপ্রেটার হবো, আমি হবো কি দোভাষী বা ইন্টারপ্রেটার হবো। তাহলে বুঝতে পারছো ভাইয়া, তাহলে ইন্টারপ্রেটার মানে কি দোভাষী, দোভাষী। তাহলে এটা আমার শেষ ভাইয়া। ওকে, এখানে কি কোন প্রশ্ন আসতে পারে একটু দেখাই, নমুনা দেখাই। ইনসেক্টিসাইড মানে হচ্ছে কীটনাশক, ডিরেক্টরি দেখাইছি, মানে কি যে দেখো, দেখতে পাচ্ছ ক্ষেতের মধ্যে একটা লোক কি করতেছেন, কীটনাশক দিচ্ছেন, ক্ষেতের মধ্যে একটা লোক কি করতেছেন, কীটনাশক দিচ্ছেন। তাহলে এবার মনে রাখবা, সুন্দর মতো এবার মনে রাখবা। এরপর আসি, এরপর কি আছে ভাই দেখো, ইন্টারপ্রেটার মানে কি, এই যে দেখো এই ভদ্রলোক আর এই ভদ্রলোকের সাথে কি করে দিচ্ছে, উনি আরবি বলতেছে, ইয়া হা মালাকুম সালাম, এ বলতেছে, আমি বলতেছে যে হানসুদ্দান শর্ট, চাইনা লোক মনে করো, এখন উনি বলতেছেন, উনি করতেছেন, দুজনকে অ্যাড করে দিয়েছেন, কথাগুলোকে অ্যাড করে দিচ্ছে। তাহলে উনি আর উনি কি করতেছে, সম্পর্ক জোড়া লাগাই দিয়েছে, সম্পর্কটা কি করতে জোড়া লাগাই যাচ্ছে। তাহলে বাইরে পাইয়ে গেলাম আমি ইন্টারপ্রেটার মানে কি দোভাষী, দোভাষী, দোভাষী। ওকে, এটা শেষ, পরে শেষ, এটা শেষ মানে আমার ক্লাসও শেষ, এটা শেষ মানে আমার ক্লাস শেষ ভাইয়া। তাহলে আশা করি ভাইয়ারা, প্রিয় ভাইরা, আমি যেগুলো দেখেছি তোমার পারবা, আশা করি সুন্দর মতো নোট করে ফেলবা, সুন্দর মতো নোট করে ফেলবা। তোমার স্বপ্ন তোমাকে জয় করতে হবে, তোমার স্বপ্ন তোমাকেই পূরণ করতে হবে। তুমি যেটা চাও তোমাকে, তুমি চান্স পাওয়ার পরে তুমি এই স্বাদ অনুভব করবা, তুমি যখন সফল হয়ে যাবা এই স্বাদটা তুমি অনুভব করবা। তো প্রিয় ভাইরা, আমি অনুরোধ করব, তুমি যেভাবে হোক আগামী 4টা মাস নিজের কাছে হিম্মত করে নাও, আজ থেকে হিম্মত করে নাও। আগামী 4টা মাস আমি এমন একটা জায়গায় যাচ্ছি যে জায়গাটা কোন আরাম আয়েশ নাই, ওখানে খালি কষ্ট, দুঃখ, বেদনার হতাশা আছে, কিন্তু যে শিক্ষার্থীটা, যে ক্যান্ডিডেটটা, যে ভর্তিযোদ্ধাটা সুন্দর মতো 8টা মাস লেগে থাকতে পারবে, এই হতাশার মধ্যে হাল ছাড়বে না, এই কষ্টের মধ্যে কষ্ট ছেড়ে দিবে না, ত্যাগ করবে না, জায়গা স্থান ত্যাগ করবে না, সেই শিক্ষার্থীরাই ইনশাল্লাহ এই আমি এখন যেখানে দাঁড়িয়েছি না ভাইয়া, এখানে আসতে পারবে। খুব একটা সহজ একটা পথ, জাস্ট এখানে 4 মাসের ডিফারেন্স আছে, 4টা মাস ডিফারেন্স। আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি, তুমি যেখানে দাঁড়িয়ে আমার ক্লাসটা করতেছো, তোমার সাথে আমার ডিফারেন্স জাস্ট 4 মাস, 4 মাস সময় ডিফারেন্স। তুমি পরিশ্রম করলে 4 মাস পরে এই জায়গায় আসতে পারবে। তুমি 4 মাস যদি না আসতে পারো, যদি পরিশ্রম না করো, তাহলে আসতে পারবে না। একেবারে সহজ হিসাব, পরিশ্রম করো, হিম্মত রাখো, আর যে স্টাডি প্ল্যানটা তোমাকে পাঠাই দেবো বাসার মধ্যে, যেভাবেই হোক ভাই 120টা দিন, 120টা দিনের একবারে হিসাব তুমি নিবা, 120টা দিন তুমি হিসাব পুরো নিবা ইনশাল্লাহ। ঠিক আছে ভাইরা, 120টা দিন তুমি, তোমার এটা দলিল হবে, তোমার দলিল, তোমার চান্স পাওয়ার দলিল, তোমার পরিশ্রমের দলিল। তুমি 120টা দিন কি করছো, কোন সময় কোন টপিকটা পড়ছো, এটা তোমার দলিল ভাইয়া। আমি আবার বলছি, এটা তোমার দলিল, তোমার দলিল। তুমি যে চান্স পাচ্ছ, তুমি যে পরিশ্রম করছো, মানুষকে দেখাইতে পারবা যে আমি 120টা দিন কোন সময়টা কি পড়ছি, প্রমাণ এখানে সব দেওয়া আছে। মিথ্যা একটা নাম, সব যেখানে যা পড়ছি, কোন সময় কি সব দেওয়া আছে এখানে। তো প্রিয় ভাইরা, অনুরোধ থাকবে, মিশন যেহেতু শুরু হয়েছে, এটা শেষ দিকে ছাড়বে ইনশাল্লাহ। ঠিক আছে ভাইরা, খুব শীঘ্রই আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, নিয়মিত ক্লাসগুলো করবে, নোটটা করে ফেলা, নোটটা করে সুন্দর মতো গ্রুপে জমা দিয়ে দিবা। ঠিক আছে ভাইরা, ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।